বামৈক্য কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর যে আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশের সাম্যবাদী দলের, এখানে উপস্থিত আছেন বর্তমান রাজনৈতিক যে নেতৃবৃন্দরা বাংলাদেশে বর্তমান মঞ্চে আছেন, তার মধ্যে একজন প্রগতিশীল, সৎ, পরিচ্ছন্ন এবং চিন্তাবিদ, লেখক বলতে পারেন, গবেষক বলতে পারেন, যার বক্তব্যের মাঝে আগামী দিনের দর্শন পাওয়া যায়। আমি যার বক্তব্য শোনার জন্য মাঝে মাঝে আসি, সে বিশিষ্ট রাজনীতিবিদ, চিন্তাবিদ জনাব সাইফুল হক সাহেব, উপস্থিত জনাব হারুন রশিদ খান, জনাব আবুল কালাম আজাদ এবং ডক্টর শামসুল হক সহ বামৈক্যের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা এবং অবগত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য 4-5 মিনিটে, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমি শুধু সাইফুল হক ভাই আসবেন আর বামৈক্যের এদের সাথে দীর্ঘদিন ধরে, গত অনেক বছর ধরে এই যুগপৎ আন্দোলনে আমি ওনাদের সাথে আছি বিদায় আমার এই আলোচনা সভাটা আসছে। গতকাল আপনারা দেখেছেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। উনি জাতির সবার কাছে, কোনো মাস্টার মাইন্ড বলে কেউ নেই। উনি বলেছেন এই ফ্যাসিস্ট আন্দোলনে, জুলাই আন্দোলনের মূল নায়ক হচ্ছে এই দেশের জনগণের দিক নির্দেশনা। কারণ এখানে সাইফুল হক ভাইয়ের সাথে আমরা প্রায় 2টি বছর একসাথে আলাপ আলোচনা করে, আমি ছিলাম, উনি ছিল, আমরা সবাই ছিলাম, আলাপ আলোচনা করে 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা আমরা দান করেছি। এবং সাইফুল হক ভাইয়ের অনেক ভূমিকা আছে এখানে। একটা জায়গায় আসতে ওনাদের অনেকগুলো দফা ছিল, আমাদের ছিল, অন্যান্য দলের ছিল। 42টি রাজনৈতিক দল দীর্ঘ 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা। এই 31 দফার চাইতে ভালো সংস্কার বাংলাদেশের আমার মনে হয় না কেউ উপস্থাপন করতে পারবে। 42টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটাকে বসে আলাপ আলোচনা করে, তারেক রহমান সবার সাথে পরবর্তী আলোচনা করে এটাকে আরো 2.5 বছর আগে এটি জাতির সামনে উপস্থাপনা করেছে। অতএব একটি জাতির একটি দিক নির্দেশনা সুনির্দিষ্টভাবে জাতির কাছে আসতে হবে। অতীতে কোনোদিন এই উপমহাদেশে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে 2.5 বছর আলাপ আলোচনা করে একটি কি বলে এটাকে, একটি সংস্কার দফা জাতির সামনে কেউ উপস্থাপন করে নাই। তাই আমি মনে করি জাতিকে বিভক্ত করার জন্য যারা আজকে অপচেষ্টায় লিপ্ত, এবং সাইফুল হক ভাই বলেছেন যে এনসিপির নেতারা যারা দাবি করছেন এই মাস্টার মাইন্ড, তারা নিজেরাই এখন বলছেন তারা অনেকগুলো ভুল করেছেন। শেখ হাসিনা 17 বছরে একজন তার কর্মচারী, চাকর 400 কোটি টাকার মালিক হয়েছে। উনি সদর্পে প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন আমার অমুকও 400 কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে ফ্যাসিস্ট এবং কিভাবে লুপ্তরাজ হয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, যারা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা আসলেন, তাদের এপিএসরাই 500-600 কোটি টাকার মালিক 6 মাসের মধ্যে হয়ে গেলেন। জেলে তারা অবস্থান, আরেকটি অবস্থান আছে। আমি ডাকসু নির্বাচনের কথা এখানে নেতারা বলছেন, চাকসু সহ অন্যান্য, আপনি 17টি বছর একটি রাজনৈতিক দলের ছত্রছায়া, একটি সংগঠনের ছত্রছায়া থাকলেন, হালুয়া রুটি মাখন খেলেন, শেখ মুজিবকে জাতির পিতা বললেন, শেখ হাসিনাকে মা ডাকলেন, তার সাথে দেখা করলেন বিভিন্ন হলে, হেলমেট পরে মানুষরা আমাদের পিটালেন। আমরা 15 বছর অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই, ঠিক মতো ক্লাস করতে পারে নাই। আপনারা আরাম আসে সেখানে ছিলেন, থেকে খেয়ে দিয়ে হঠাৎ করে আপনারা বিপ্লবী হয়ে গেল। আপনাদের দাবিটা ছিল কোটা, বৈষম্য আন্দোলন, এবং পরবর্তী পর্যায়ে আপনার আইন মন্ত্রীর ভাষায়, স্বাস্থ্যমন্ত্রীর ভাষায়, পরে হারুনের হোটেলে
বাপ মানিয়ে আপনার সেখানে খাওয়া দাওয়া করলেন। এরপর যখন গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেলেন, আপনারা নায়ক হয়ে গেলেন, আপনারা সরকার গঠনও সরকারও যোগ দিলেন। আমি এই বিষয়টা বিশেষভাবে বলতে চাই না। ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা বলেন। 85% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 25 থেকে 30% ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যেহেতু অবস্থান করতে তাদের ভোট আছে। এবং আমাদের 10 মাসে জাতীয়তাবাদী ছাত্রদল 5800 ভোট পেয়েছে। আমি বলি এটা ঐতিহাসিক সাফল্য, কারণ আমরা মাত্র ইউনিভার্সিটিতে ঢুকতে পেরেছি। আর বাকি যে 30% ছাত্রলীগের ভোট, এই ভোটটা কাস্ট হলো কিভাবে? এই ভোটটা কি ভোট চিহ্নে দিয়েছে? এই যে নীলক্ষেতে এখন ব্যালট পাওয়া গেল, তো অতএব এই যে 14,000 না কত পেয়ে একজন পিপি হলেন, ওনার ভোটটা কোথা থেকে আসলো? ছাত্রলীগের ভোটটাই তো 2 নম্বর ভাবে এখানে কাস্টিং হয়েছে। এখন জুডিশিয়ারি ইনকোয়ারি হওয়া উচিত এই ডাকসুর ভোট নিয়ে। আমি এখানে সেগুলোকে বলছেন যে গণভোট বা ওই যে আপনার অন্য অন্য প্রসঙ্গ টেনে ডক্টর তাহের সাহেব নাকি বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন হবে না। উনি কি বলতে চান, কি বোঝাতে চান? ওনারা একটা প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছেন বাংলাদেশের মানুষ থেকে, কারণ ওনার বাবা 15 আগস্ট সেনাবাহিনীর সম্মিলিত গণ অভ্যুত্থানের মধ্যে, সামরিক অভ্যুত্থানের মধ্যে যে শেখ মুজিব নিহত হয়েছে। সেদিন সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ, বিডিআরের ডিজি খলিলুল্লাহ, আইজি সাহেব, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, ক্যাবিনেট সচিব, পুলিশের আইজি সহ সবাই মিলে বঙ্গভবনে গিয়ে খন্দকার মোশতাকের আনুগত্য প্রকাশ করেছে। এবং শেখ হাসিনার যিনি দীর্ঘদিন ধরে ওনার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এসটি ইমাম সাহেব খন্দকার মোশতাকের সেই কি বলে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। পরবর্তী পর্যায়ে খন্দকার মোশতাক তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ক্যাবিনেট সচিব করেছেন। এরাই আবার আওয়ামী লীগ। অতএব শেখ মুজিবের লাশটা তো 35 নম্বর সিঁড়িতে পড়ে রইল। সেখানে শেখ হাসিনা কৃষক লীগের সবাই বললেন আমার বাবার লাশ 35 নম্বরের সিঁড়িতে পড়ে রইল। আপনারা ভোরবেলা পর্যন্ত বললেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে কেউ তো উকিতিও দেখলেন না, আমার বাবার লাশটা কোথায়? তার মানে আওয়ামী লীগের অভ্যন্তর থেকে খন্দকার মোশতাক যে 24 জন মন্ত্রী হয়েছেন সবাই আওয়ামী লীগের। তারা শেখ মুজিবের ক্যাবিনেটে ছিলেন, তারা আবার খন্দকার মোশতাকের ক্যাবিনেটে আসছেন করেছেন। আমি এই কথাটি বলতে চাই, উনি এদেরকে নিয়েছেন কারণ এরা আওয়ামী লীগের লোক, উনি এদেরকে বাদ দিতে পারেন নাই। উনি একটি জায়গায় জনগণের উপর, উনি এই 17 বছরে এদেশের জনগণের উপর প্রতিশোধ নিয়েছেন, ওনার পরিবারকে হত্যা করেছেন। উনি এই প্রতিশোধটি জনগণের নিয়েছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পিকিয়ে দিয়েছেন। উনি দেশে একটা অশান্তি সৃষ্টি করে একদলীয় বাকশাল করেন না, কিন্তু একদলীয় ভাবে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন ফ্যাসিস্ট কায়দায়। এবং ব্যাংক থেকে বাংলাদেশের 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে উনি বিদেশে পাচার করেছেন। অতএব শেখ হাসিনার আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত শেখ হাসিনা সহ যারা এই 30 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন তাদের বিচারটা করা উচিত। তাদের অর্থ কিভাবে আনবে, তাদের এই দেশের সম্পদগুলো কারা কারা সহযোগী ছিলেন এদেরকে চিহ্নিত করা, এটাই হলো প্রধান কাজ। এবং সেগুলোকে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট এই দেশে আর ক্ষমতা না আসতে পারে, আর কোনো ব্যবসায়ীর নামে ব্যাংক লুট করে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা যেন সংসদে না আসতে পারে। একটি মাফিয়ারা সংসদ এসেছিল, এরা যেন মাফিয়ারা যেন আগামীতে কোনো সংসদ সদস্য না হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেন এরা না আসতে পারে। আর আজকে আরেকটি দল যারা 47 সালের কথা বলেন, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই 47 সালের আগে 46 সালে এই ভারত পাকিস্তানের প্রশ্নে পার্লামেন্টের ভোট হয়েছিল। সেই ভোটে মুসলিম লীগ বাংলাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ ক্ষমতা এসেছিলেন। সাদুদ্দিন সাহেবের নেতৃত্বে আসামে মুসলিম লীগ ক্ষমতা এসেছিল, অন্যান্য জায়গায় কোথাও কংগ্রেস, কোথাও এই জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে ভারত এবং পাকিস্তান
ভাগ হয়েছে, কিন্তু একমাত্র পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছে এটা পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, তারপরে শ্যামাপ্রসাদ, এদের কারণে ভাগ হয়েছে। কিন্তু সেই সময় আমরা দেখলাম যে আজকে যারা এই কথাটি বলেন, 47 সালের কথা বলেন, 52 ভাষা আন্দোলনকে এড়িয়ে যেতে চান, 71-এর মুক্তিযুদ্ধকে এড়িয়ে নতুন করে আরেকটি নতুন রিপাবলিক আরেকটি সংবিধান বানাতে চান, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের পূর্বসূরীরা সেদিন কিন্তু এই 6টি আসন পেয়েছিলেন। তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দেননি। তারা জিন্নাকে নাস্তিক বলতেন, জিন্নাকে মুসলমান বলতেন না, হোসেন শহীদ সারওয়ার্দীকে বলতেন মর্দক, সে মুসলমানদের নেতা না। অতএব তাদের ভোটটি ছিল সেদিন অবিভক্ত ভারতের পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে। অতএব তারাই আবার 71 সালে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে না থেকে আবার পাকিস্তানের পক্ষে গেলেন। কখনোই তারা জনগণের পক্ষে না। আজকে তারা আবার জনগণের সপক্ষে না এসে তারা আজকে গণভোটের কথা বলছেন, কি কি সংস্কারের কথা বলছেন। আজকে দেশের মানুষ আগামী দিনে খেতে পারবে না। এখানে 24 লক্ষ শ্রমিক ইতিমধ্যে বেকার। আমি সত্যিকারের মধ্যে যদি এই 5 কোটি টাকা পরিশোধ করা না হয় তাহলে এখানে আনরেস্ট হবে, ইন্ডাস্ট্রি জ্বালায় দিতে পারে। দেশের যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো অবস্থাতে এর উত্তরণ সম্ভব না। শেখ হোসেন মোহাম্মদ এরশাদ দেশটাকে লুণ্ঠন করেছেন, তারপরে 90 দিনের মধ্যে বিচারপতি সাত্তার একটি ঐতিহাসিক নির্বাচন করে দিয়েছেন এবং জেনারেল নুরুদ্দিন সহায়তা করেছিলেন। আজকে সেনাবাহিনী বারবার বলেছেন যে আমরা নির্বাচন সহায়তা করার জন্য প্রস্তুত, কিন্তু যারা আজকে নির্বাচন চান না, যারা সংস্কার চান, বিভিন্ন আরেকটি নতুন রিপাবলিক চান, আরেকটি সংবিধান রচনা করতে চান, আর সংবিধান রচনা করবে বা সাংবিধানিক বিধিবিধান রচিত হবে সংবিধান সংসদ ছাড়া, জনপ্রতিনিধি ছাড়া তা হবে না। আপনার কি বলে এটাকে, এই মানে আপনার এর মাধ্যমে না না এই যে নির্বাহী আদেশে সংবিধানের কোনো প্রকারের হেরফের করা যাবে না। আমার একটা সুস্পষ্ট মনে আছে, সাইফুল্লাহ ভাই জানবেন, 1977 সালে জিয়াউর রহমান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি, উনি একটি পে কমিশন ঘোষণা করেছিলেন। তখন জাদু ভাই, মশিউর রহমান জাদু ভাই ভাষানী ডাপের চেয়ারম্যান, আমি জাতীয় যুব দল করি আর অন্যরা জাতীয় ছাত্র দল করে ভাষানী ডাপের। জাদু ভাই 226 নম্বর আউটার সার্কুলার রোডের ওনার বাসায় একটি এরকম বিশাল দেশি বিদেশি সাংবাদিক একটা প্রেস কনফারেন্স করলেন। উনি সুস্পষ্ট ভাবে বললেন জিয়াউর রহমান থেকে একটা রাষ্ট্রের কর্মচারী, এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। এর জন্য জনগণের মালিক লাগে, জনগণের প্রতিনিধি লাগে, পার্লামেন্ট লাগে। অতএব তোমার এই পে কমিশন আমি মানি না, জনগণের দেশের মানে না। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা বিভিন্ন ভাবে সুবিধাভোগী, আপনারা তো নির্বাচিত, আপনাদের কোনো অবস্থাতে আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার আপনাদের নেই। আমি সেটাই বলতে চাই, 71 সালে যারা দেশকে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা তেমনি ভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। আমি মনে করি যারা 71 সালে পাকিস্তানের সপক্ষে ছিলেন, তারা এখন বাংলাদেশকে আবার আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান। বাংলাদেশের ভৌগোলিক আজকে ভূরাজনীতির কারণে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে অস্থিতিশীল নয়, এটা বাংলাদেশের অংশ থাকবে কি থাকবে না, আমার বন্দর চলে যাচ্ছে। এই বেরিয়ারা সারা পৃথিবীতে যারা আজকে সুদের ব্যবসার মার্কেটিং করেন, যারা আপনার সাম্রাজ্যবাদীদের মুখপত্র হিসাবে সারা পৃথিবীতে বক্তব্য রাখেন, তারা যদি বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করার কথাই করতে চায়, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে আজকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রায় 50টি রাজনৈতিক দল একসাথে থেকে আমরা অতীতে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন,
65 লক্ষ নেতা কর্মী আমাদের যে মামলার আসামি। আমাদের এই 5ই আগস্টের আগে আমাদের 30,000 নেতা কর্মী জেলখানায় ছিল। আপনারা দেখেছেন, আমার ছেলেটিও সাইফুল হক ভাই অনেক জায়গায় বলেছেন, আমার সহধর্মী নেতাকে 25শে জুলাই কোর্টে হাত করা অবস্থায় তার পিঠে থাপড়ে বলছেন নো টেনশন। এরপর হারুন তাকে 10 দিন চলে পিঠেছে, এখনো হাঁটতে পারে না করেছিল আমার ছেলে। আমরা এই কথাগুলো এই জন্য বলতে চাই যে এত মানুষ, এত শ্রমিক তারা আত্মহতি দিলেন, শহীদ হলেন। এটা কারো একার আন্দোলন না, এটা সমগ্র 18 কোটি মানুষের আন্দোলনের ফসল হচ্ছে এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান। এটাকে অনেকে বিপ্লব বলতে চান। বাংলাদেশে একটাই বিপ্লব হয়েছে একবার, একটা মুক্তিযুদ্ধ 71 সালে, আর একটা বিপ্লব হলো 7ই নভেম্বর, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণ হুমকির সম্মুখে সেদিন সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব হয়েছে। সেই বিপ্লবটি হচ্ছে জাতীয় বিপ্লব সংগঠন দিবস। তাই গণ অভ্যুত্থান 69 হয়েছে, গণ অভ্যুত্থান 90 হয়েছে, গণ অভ্যুত্থান 5ই আগস্ট হয়েছে। গণ অভ্যুত্থানের সাথে বিপ্লবকে মিলে নেওয়া এক হবে না। যেখানে সিপাহী জনতার সমস্ত ভাবে সশস্ত্র সংগ্রাম হয়েছে, সেটাই হলো বিপ্লব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা মহান 71 মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, যারা 30 লক্ষ শহীদের রক্তকে স্বীকার করেন না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তাদের এদেশে ভোট করারও, নির্বাচন করারও তাদের কোনো অধিকার নেই। এই ব্যাপারে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল মতের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই। আমাদের ভূ রাজনীতির আজকে ক্রিয়া করে আমরা আমাদের দেশটি একটি লীলাভূমিতে পরিণত হতে যাচ্ছে, যেটি আপনারা দেখেছেন সিরিয়ার লোকেরা এখনো কিভাবে ভোগে, লিবিয়ার কি অবস্থা, আপনার আফগানিস্তানে কি অবস্থা, ইরাকে কি অবস্থা। আমরা যেন এদিকে না যাই, আমরা কোনো অধর্মন্দ উগ্র মৌলবাদীদের খপ্পরে বাংলাদেশ যেন না যায়। বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ। মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, আমার সামাজিক অধিকারের জন্য, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য। অতএব আমরা যেন এই ব্যবস্থাটি আমরা রাখতে পারি, এটি হলো আমাদের আজকের আহ্বান সমস্ত জাতির কাছে, সমস্ত মানুষের কাছে। অতি দ্রুত একটি নির্বাচন, একটি টাকারও বিনিয়োগ আসছে না, কোনো বিদেশিরা বিনিয়োগ করছে না। এদেশে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকার আসার পরে বলতো 650 গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আরো ওগুলো বন্ধ হয়ে যাবে। অতএব মানুষের ব্যবসা বাণিজ্য নেই। আজকে সকালে আমি বাজারে 220 টাকা হলো বেগুনের দাম। এখন আর বাকিগুলো আমরা বলতে চাই না। মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে, এর প্রতি কোনো নজর নেই। অতএব অতি দ্রুত ফেব্রুয়ারি কেন ডিসেম্বরও নির্বাচন করে জাতিকে মুক্তি দিতে হবে, এটি বলে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।